হিমালয়ের কোলে লুকিয়ে থাকা একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন স্বাধীন পার্বত্য রাজ্য কিভাবে দীর্ঘ যাত্রা পেরিয়ে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হল। আজকের এই বিশ্লেষণে আমরা জানব সেই অবিশ্বাস্য ভূ-রাজনৈতিক রূপান্তরের গল্প। এটি কেবল একটি মানচিত্রের রেখা বদলে যাওয়ার গল্প নয়, বরং এটি শতাব্দী প্রাচীন রাজতন্ত্র, আধুনিক রাজনীতি আর এক অনন্য সংস্কৃতির অপূর্ব এক সংমিশ্রণ। মূল আলোচনায় যাওয়ার আগে অত্যন্ত চমকপ্রদ একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। ভাবুন তো, ৩০০ বছরেরও বেশি সময় ধরে একছত্র রাজতন্ত্রের অধীনে থাকা একটি বিচ্ছিন্ন রাজ্য প্রায় রাতারাতি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ২২তম রাজ্যে কিভাবে পরিণত হল। এই একটা প্রশ্নই কিন্তু এক শ্বাসরুদ্ধকর ভূ-রাজনৈতিক নাটকের প্রেক্ষাপট তৈরি করে দেয়। চলুন একটি সুপ্রাচীন রাজতন্ত্র থেকে আধুনিক গণতান্ত্রিক কাঠামোতে একীভূত হওয়ার এই দীর্ঘ আখ্যানটা একটু তলিয়ে দেখা যাক। পর্ব ১, প্রাচীন হিমালয় রাজ্য। এই গল্পের শুরুটা হচ্ছে হিমালয়ের মেঘে ঢাকা শান্ত বিচ্ছিন্ন চূড়াগুলোর মাঝে। এই পুরো ইতিহাসটা বুঝতে হলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, আর তা হল চোগিয়াল, আক্ষরিক অর্থে যার মানে ধার্মিক রাজা। তবে এটা কিন্তু নিছক কোনো রাজনৈতিক পদবি ছিল না। চোগিয়ালরা ছিলেন সিকিমের আধ্যাত্মিক এবং পার্থিব উভয় দিকের একছত্র অধিপতি, মানে একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ শাসক আবার প্রধান ধর্মীয় নেতা। এই দ্বৈত ভূমিকার কারণে সমাজের মানুষ তাদের প্রায় ঈশ্বরের মতো মানত, ফলে তাদের প্রতি সাধারণ মানুষের একটা নিরঙ্কুশ আর প্রশ্নাতীত আনুগত্য ছিল। এই রাজতন্ত্রের শেকড় কিন্তু অনেক গভীরে প্রথিত। এখানকার আদিবাসী লেপচা সম্প্রদায়ের মানুষেরা মূলত প্রকৃতির উপাসক ছিলেন। ১৬৪২ সালে যখন প্রথম চোগিয়ালের অভিষেকের মধ্য দিয়ে নামগিয়াল রাজবংশের প্রতিষ্ঠা হয়, তখন থেকে সিকিম একটি সুসংগঠিত রাজ্যের রূপ নেয়। এরপর প্রায় ৩০০ বছর, দীর্ঘ ৩ শতাব্দী ধরে এই রাজবংশ বাইরের বিশ্বের কোলাহল আর সংঘাত থেকে সম্পূর্ণ দূরে থেকে একটা শান্তিপূর্ণ আধ্যাত্মিক আর সার্বভৌম সমাজ ব্যবস্থা সফলভাবে ধরে রেখেছিল। পর্ব ২, ব্রিটিশদের আগমন। ইতিহাসের অমোঘ নিয়ম হল কোনো রাজ্যের বিচ্ছিন্নতায় চিরকাল স্থায়ী হতে পারে না। প্রতিবেশী শক্তিশালী সাম্রাজ্যগুলো যখন নিজেদের সীমানা বাড়াতে মরিয়া, ঠিক এমন একটা সময়েই সিকিম জড়িয়ে পড়ে এক জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় যাকে বলা হয় বফার স্টেট বা মধ্যবর্তী রাষ্ট্র, মানে দুটো বৃহৎ আর বৈরী শক্তির মাঝখানে অবস্থিত একটা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র, যা দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘাত এড়াতে ঢাল হিসাবে কাজ করে। একদিকে নেপাল আর ভুটানের সাথে সীমান্ত সংঘাত বাড়ছিল, অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ তাদের সাম্রাজ্য বিস্তার করছিল। এই দুই প্রবল চাপের মাঝখানে পড়ে সিকিম আস্তে আস্তে তার নিজস্ব নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ১৯ শতকে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তিগুলোর দিকে তাকালেই পরিষ্কার বোঝা যায় দাবা খেলার চালের মতো কিভাবে সুকৌশলে একটা স্বাধীন রাজতন্ত্রের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। ১৮১৭ সালের তিতালিয়া চুক্তিটি আপাতদৃষ্টিতে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও মূলত এটাই ছিল ব্রিটিশ প্রভাবের আনুষ্ঠানিক সূচনা। এরপর ১৮৬১ সালের তুমলং চুক্তির মাধ্যমে সিকিমের সার্বভৌমত্ব একেবারেই সীমিত করে ফেলা হয়। সিকিম কার্যত একটি প্রোটেক্টরেট বা সংরক্ষিত রাজ্যে পরিণত হয়, অর্থাৎ তারা হয়তো ভেতরের শাসন পরিচালনা করতে পারত, কিন্তু প্রতিরক্ষা আর বৈদেশিক নীতির পুরো নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে। ১৯ শতক জুড়ে কীভাবে সীমানা আর ক্ষমতা বাইরের শক্তি দিয়ে বারবার নতুন করে নির্ধারিত হয়েছে, এই টাইমলাইনটা তার একটা চমৎকার উদাহরণ। ১৮১৭ সালের চুক্তির পর সবচেয়ে চমকপ্রদ ঘটনাটা ঘটে ১৮৩৫ সালে। সে বছর বিস্তীর্ণ আর অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্জিলিং অঞ্চলটিকে ব্রিটিশদের উপহার হিসেবে দেওয়া হয়। একটু ভাবলে অবাক হতে হয়, তাই না? একটা স্বাধীন রাজ্য কিভাবে এত বড় একটা ভূখণ্ড এমনি এমনি উপহার দিয়ে দিতে পারে? মূলত এটা কোনো স্বেচ্ছায় দেওয়া উপহার ছিল না, বরং ব্রিটিশদের আধিপত্যের কাছে সিকিমের ক্রমহ্রাসমান ক্ষমতার একটা স্পষ্ট বহিঃপ্রকাশ ছিল এটা। এরপর ১৮৯০ সালে কলকাতা কনভেনশনের মাধ্যমে ব্রিটিশরা নিজেদের সুবিধামতো সিকিমের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে দেয়। পর্ব ৩, সংরক্ষিত রাজ্য থেকে ভারতের অঙ্গরাজ্য। বিংশ শতাব্দীতে এসে এই ভূখণ্ড তার ইতিহাসের সবচেয়ে নাটকীয় মোড়ের মুখোমুখি হয়।
১৯৪৭ সালে যখন ভারত স্বাধীনতা পেল আর ব্রিটিশরাও উপমহাদেশ ছেড়ে চলে গেল, তখন সিকিমের আইনি ও রাজনৈতিক মর্যাদা এক অদ্ভুত অনিশ্চয়তার মুখে পড়ে যায়। ব্রিটিশদের সাথে চুক্তি শেষ, কিন্তু সিকিম তখনও ভারতের পূর্ণাঙ্গ অংশ নয়। স্বাধীন ভারতের সাথে নতুন চুক্তির মাধ্যমে সিকিম একটা সংরক্ষিত রাজ্য হিসাবেই থেকে যায়। তারা কি স্বাধীন থাকবে নাকি ভারতের সাথে যুক্ত হবে, এটা নিয়ে তৈরি হয় এক গভীর ভূ-রাজনৈতিক শূন্যতা আর তীব্র অভ্যন্তরীণ বিতর্ক। এই সময়টায় সিকিমের অভ্যন্তরীণ রাজনীতি দুটো সম্পূর্ণ বিপরীতমুখী আদর্শের মাঝখানে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ঐতিহ্যবাহী রাজতন্ত্রের সমর্থকেরা চাইছিল চোগিয়ালের অধীনে নিরঙ্কুশ সার্বভৌমত্ব ধরে রাখতে। তারা প্রাচীন রীতিনীতি ছাড়তে রাজি ছিল না। অন্যদিকে সাধারণ মানুষের ভেতর দ্রুত দানা বাঁধছিল শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন। তারা আর কেবল প্রজা হয়ে থাকতে রাজি ছিল না। তাদের দাবি ছিল নির্বাচনী সংস্কার, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আর ভারতের সাথে আরও অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। রাজতন্ত্রের মুকুট আর ব্যালট বাক্সের এই সংঘাত একটা অনিবার্য এবং বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। ভূরাজনৈতিক আর অভ্যন্তরীণ এই প্রবল চাপ ১৯৭৫ সালে এসে একটা শ্বাসরুদ্ধকর পরিণতির দিকে এগিয়ে যায়। পরিস্থিতি এত দ্রুত বদলাতে থাকে যে প্রথম ধাপে গণতান্ত্রিক অধিকারের দাবিতে গড়ে ওঠা অভ্যুত্থান আর ধর্মঘটে গোটা রাজ্য প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে গেলে দ্বিতীয় ধাপে সিকিমের প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ভারতের কাছে সরাসরি হস্তক্ষেপের আবেদন জানান। এরপর তৃতীয় ধাপে ঘটে সবচেয়ে বড় ঘটনা। ১৯৭৫ সালে সিকিমের সংসদে রাজতন্ত্র বিলোপের জন্য একটা ঐতিহাসিক ভোট গ্রহণ করা হয়। আর সবশেষে এই সংসদীয় সিদ্ধান্তে সাধারণ মানুষের সমর্থন আছে কিনা তা যাচাই করতে একটা বিশেষ গণভোটের আয়োজন করা হয়। আর এই গণভোটের ফলাফল ছিল আক্ষরিক অর্থেই অবিস্মরণীয়, ৯৭.৫৫%। এটা কিন্তু যেমন তেমন কোনো সংখ্যা গরিষ্ঠতা ছিল না, এটা ছিল একটা পরম এবং চূড়ান্ত রায়। এই বিপুল সংখ্যক মানুষ স্পষ্টভাবে রাজতন্ত্র বিলোপ আর আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে তাদের সমর্থন জানায়। একদিনের একটা মাত্র ভোটের মাধ্যমে শত শত বছরের পুরনো একছত্র রাজতন্ত্রের চিরস্থায়ী অবসান ঘটে। পর্ব ৪, আধুনিক সিকিমের পরিচয়। এই যুগান্তকারী ঐতিহাসিক ভোটটি চোগিয়াল রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। ১৯৭৫ সালের মে মাসে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের ২২তম রাজ্যে পরিণত হয়। এর মধ্যে দিয়ে রাজ্যটি একটি পূর্ণাঙ্গ আধুনিক গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তরিত হয়। তবে এই রাজনৈতিক রূপান্তরের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল তাদের সংস্কৃতি। একটা বিশাল গণতান্ত্রিক দেশের অংশ হয়েও সিকিম তাদের ভাষা, উৎসব, প্রাচীন মঠ আর অনন্য হিমালয় সাংস্কৃতিক ঐতিহ্যকে একদম সযত্নে আর দৃঢ়তার সাথে রক্ষা করে চলেছে। রাজনৈতিকভাবে একীভূত হলেও সাংস্কৃতিকভাবে তারা নিজেদের স্বকীয়তা কিন্তু একটুও হারায়নি। এই সুদীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণটি শেষে একটি গভীর ভূ-রাজনৈতিক ভাবনার উদয় হয়। কিভাবে প্রাচীন এবং অত্যন্ত স্বতন্ত্র আঞ্চলিক পরিচয়গুলো একটি বৃহৎ আর আধুনিক রাষ্ট্রের কাঠামোর ভেতরে অন্তর্ভুক্ত হওয়ার পরও নিজেদের স্বকীয়তা এবং ঐতিহ্য ধরে রাখতে পারে। সিকিমের এই অভাবনীয় এবং রূপান্তরণমূলক ইতিহাস কেবল অতীতেরই কোনো অধ্যায় নয়, বরং এটি আধুনিক বিশ্বের অনেক রাষ্ট্রের জন্যই এক বিশাল শিক্ষণীয় দৃষ্টান্ত। এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো ইতিহাসের এই চমকপ্রদ যাত্রা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ তৈরি হয়।